সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি মহান আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হেলালুজ্জামান নবম ও দশম শ্রেণীর তথ্য প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় ই-গভর্নেন্স। তো চলো সবাই আলোচনায় যাওয়া যাক। প্রথমে আমরা জানব ই-গভর্নেন্স বিষয়টা কি। ই-গভর্নেন্স শব্দটির দুইটি অংশ, একটি ই, এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক। আমরা আগেই জেনেছি ইলেকট্রনিক অর্থ সেই সব যন্ত্র বা যন্ত্রপাতি বা ডিভাইস যা বিদ্যুৎ দিয়ে চলে, অর্থাৎ কিনা তথ্য প্রযুক্তি সংক্রান্ত যে যন্ত্রপাতি সেগুলি আমরা ইলেকট্রনিক বলছি। আর গভর্নেন্স অর্থ শাসন। তাহলে ই গভর্নেন্স পুরো শব্দটার কি অর্থ দাঁড়ালো? ই গভর্নেন্স শব্দটার পুরো অর্থ দাঁড়ালো ইলেকট্রনিক শাসন ব্যবস্থা, অর্থাৎ কিনা শাসন ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার। ই গভর্নেন্স কাকে বলে যদি আমরা বলি, তাহলে আমরা এভাবে বলতে পারি, শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স। এর ফলে নাগরিক সেবা বৃদ্ধি পায়, সুশাসন প্রতিষ্ঠিত হয়। ই গভর্নেন্স এমন একটা বিষয় যেখানে সরকার তার সমস্ত কাজে সেবামূলক কর্মকাণ্ডগুলো তথ্য প্রযুক্তি ভিত্তিক করার চেষ্টা করে। ফলে জনগণ বেশি পরিমাণ সেবা পায়, তাদের হয়রানি লাঘব হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুরো বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে তৈরি করার জন্য একটা পরিকল্পনা হাতে নিয়েছিল এবং 2021 সালের মধ্যে বাংলাদেশকে সম্পূর্ণ ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তো এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার মূল উপাদানটাই হচ্ছে ই গভর্নেন্স। শাসন ব্যবস্থার সমস্ত স্তরে তথ্য প্রযুক্তির ব্যবহার করা। তথ্য প্রযুক্তি যত ব্যবহার করা যাবে ততই শাসন ব্যবস্থায় গতি আসবে, স্বচ্ছতা আসবে, জবাবদিহিতা বৃদ্ধি পাবে, ফলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আর এই সুশাসনের জন্য প্রথম দরকার ই গভর্নেন্স। ই গভর্নেন্সের কিছু বৈশিষ্ট্য আমরা এখন আলোচনা করব। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। ই গভর্নেন্স ব্যবস্থায় সরকারের সঙ্গে জনগণের একটা দ্বিমুখী সম্পর্ক তৈরি হয়। সরকার জনগণের কথা, জনগণের ভাবনা জানতে পারে, তেমনি করে জনগণও তাদের কথা বা ভাবনা সরাসরি সরকারকে জানাতে পারে। এর ফলে দুজনের মধ্যে বা দুপক্ষের মধ্যে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার সম্পর্ক গড়ে ওঠে। এরপর জনকল্যাণমুখী সরকার। ই গভর্নেন্সের যে সরকার ব্যবহার করছে বা যে সরকার ই গভর্নেন্স কে গ্রহণ করেছে সেই সরকার হয় জনকল্যাণমুখী। কারণ সরকারের প্রধান কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া, আর এই সেবা যখন তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় তখন জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে যায়। আপামর জনসাধারণ তাদের সমস্ত কাজকর্মে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে কোনো প্রকার বিড়ম্বনা এবং হয়রানির শিকার না হয়ে তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারে। ফলে এই সরকার হয়ে ওঠে জনকল্যাণমুখী একটি সরকার। ই গভর্নেন্সের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সুশাসন। যখন স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয়, জনগণের কল্যাণকামী সরকার গড়ে ওঠে, তখন সুশাসন নিশ্চিত হয়। কারণ জনগণ তাদের অভাব অভিযোগ সমস্যার সমস্ত কিছু সরকারকে সরাসরি জানাতে পারে। এর ফলে জনগণ এবং সরকারের মধ্যে দূরত্ব অনেকটাই হ্রাস পায়, গড়ে ওঠে সুশাসন। তো সুশাসনের প্রধান হাতিয়ারই হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্স এর মাধ্যমে সরকার বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকে। তো আমরা কিছু সেবা সম্পর্কে এখন একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমে রয়েছে পাবলিক পরীক্ষার ফলাফল প্রাপ্তি। এই কয়েক দশক আগেও পাবলিক পরীক্ষা, যেমন এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফলাফল নিতে শিক্ষার্থীদের সুদূর গ্রাম থেকে শহরে যেতে হতো, তাদের স্কুলে যেতে হতো পরীক্ষার ফলাফল জানার জন্য। এমনও হয়েছে অনেক সময় পরীক্ষার ফলাফল জানতে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ সময় লেগে গেছে। কিন্তু বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা ঘরে বসেই ফলাফল জানতে পারি। আমাদের মোবাইল ফোনে বা আমার ইন্টারনেট থেকে আমরা
সরাসরি ফলাফলটা গ্রহণ করতে পারি এবং মুহূর্তের মধ্যেই আমরা ফলাফলটা পাই। তো এটা ই গভর্নেন্সের একটা বড় প্রাপ্তি, একটা বড় সফলতা হচ্ছে পাবলিক পরীক্ষার ফলাফল প্রাপ্তি। এরপরে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন। কিছুকাল পূর্বেও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ফর্ম গ্রহণ করতে হতো, তা পূরণ করতে হতো এবং পরবর্তীতে আবার জমা দিতে হতো। বিশেষ করে গ্রামে বা দূরে অবস্থানরত শিক্ষার্থীদের নিজেদের গিয়ে বিশ্ববিদ্যালয়ে অথবা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নিজ হাতে ফর্ম তুলতে হতো, অথবা প্রতিনিধির মাধ্যমে ফর্ম তুলতে হতো এবং তাও জমা দিয়ে পূরণ করে আবার জমা দিতে হতো। এতে সময় যেমন যেত, তেমনি অর্থ, শ্রম সবই নষ্ট হতো। কিন্তু বর্তমান সময়ে আমরা ইচ্ছা করলে অনলাইনে এই ভর্তি প্রক্রিয়া চালাতে পারি। এটা ই গভর্নেন্সের ফলে সম্ভব হয়েছে এবং ই গভর্নেন্সের একটা বড় অবদান হচ্ছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন ঘরে বসে করার প্রক্রিয়া। জেলা ই সেবা কেন্দ্র। এখন ইউনিয়ন এবং জেলা পর্যায়ে ই সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর ফলে যে কোনো ব্যক্তি তার বিভিন্ন সেবাগুলো ঘরে বসেই পেতে পারে এবং তথ্য প্রযুক্তি নির্ভর যে সেবাগুলো, সেগুলো খুব সহজেই সে গ্রহণ করতে পারে। যেমন জন্ম মৃত্যু সনদ গ্রহণ, ট্রেড লাইসেন্স গ্রহণ, এরকম অনেক সেবা সে ঘরে বসেই নিতে পারে, যেটা আগে সময় সাপেক্ষ অনেক ব্যাপার ছিল। জেলা প্রশাসনের অনেক সেবা আগে যেখানে হয়তো কয়েক সপ্তাহ লেগে যেত, এখানে ই গভর্নেন্সের ফলে সহজেই অল্প সময়ের মধ্যে সেই সেবাগুলো আমরা পেতে পারি। এটা তথ্য প্রযুক্তির একটা বড় অবদান। পরিষেবার বিল পরিশোধ। আমরা বিভিন্ন সময় টেলিফোন, মোবাইল, পানির বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল ইত্যাদি দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ব্যাংকে জমা দিতাম। কিন্তু ই গভর্নেন্সের ফলে, তথ্য প্রযুক্তির বিকাশের ফলে বিভিন্ন প্রকার অনলাইন ব্যাংকিং সিস্টেম গড়ে উঠেছে বিভিন্ন রকম মোবাইল ব্যাংকিং সিস্টেম। এর ফলে আমরা আমাদের নিজের মোবাইল থেকে অথবা আমার বাড়ির পাশের বিকাশ বা ডাচ বাংলা মোবাইল রিচার্জ পয়েন্ট থেকে আমরা এই বিলগুলো সহজেই পরিশোধ করতে পারি। ফলে আমাদের ভোগান্তি অনেকটাই দূর হয়েছে পরিষেবার বিল পরিশোধের ক্ষেত্রে এবং অন্যান্য বিল পরিশোধের ক্ষেত্রে। সরকারি দপ্তর সমূহের আন্তঃসংযোগ বৃদ্ধি। সরকারি বিভিন্ন দপ্তরগুলো তাদের বিভিন্ন কার্যক্রমের একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে হয়। এই যোগাযোগগুলো বর্তমানে ই গভর্নেন্সের ফলে খুব সহজেই সম্ভব হয়েছে। ই গভর্নেন্সের ফলে দপ্তরগুলো খুব সহজেই যেমন জনগণের তথ্য, জনগণের মতামত সম্পর্কে যেমন জানতে পারে, তেমনি করে জনগণও তাদের তথ্য বা মতামতগুলো খুব সহজেই বিভিন্ন মন্ত্রণালয়কে জানাতে পারে। এর ফলে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়েছে এবং খুব দ্রুত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো এটা ই গভর্নেন্সের একটা বড় অবদান। এছাড়াও ই-পর্চা। ই-পর্চা হচ্ছে জমির দলিল সংক্রান্ত যে কোনো নথিপত্র, যেগুলো আগে পেতে আমাদের ভূমি অফিসে ধর্ণা দিতে হতো। প্রচুর কাঠখড় পুড়িয়ে তারপরে আমরা হয়তো জমির দলিল বা দলিল সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো বা কাগজপত্রগুলো তুলতে পারতাম। কিন্তু এখন আমরা মোবাইলে বসেই এই কাগজপত্রগুলো সংগ্রহ করতে পারি। মোবাইলে বিল পরিশোধ সাপেক্ষে ইন্টারনেটে বসে বা মোবাইলে আমরা আবেদন করে এই তথ্যগুলো ঘরে বসেই পেতে পারি। ই-পুরজি। কৃষকরা তাদের চিনিকল এলাকার কৃষকরা কখন আখ সরবরাহ করতে হবে তা তাদের পুরজি আকারে মোবাইলের মাধ্যমে এখন পাচ্ছে। ফলে তাদের ভোগান্তি অনেকাংশে দূর হয়েছে। এরপর ই-টিকিটিং। বাংলাদেশ রেলওয়ে বর্তমানে ই-টিকিটিং ব্যবস্থা চালু করেছে। এর ফলে আমরা ঘরে বসেই মোবাইলে অথবা ইন্টারনেটে আমরা আমাদের টিকিট ক্রয় করতে পারি। এর ফলে জনগণের ভোগান্তি অনেকটা দূর হয়েছে এবং জনগণ তাদের সেবাগুলো সহজেই পাচ্ছে। এভাবে ই গভর্নেন্স জনগণের দোরগোড়ায় নাগরিক সেবাগুলো নিয়ে এসে দিয়েছে। তো মোট কথা আমরা বলতে পারি ই গভর্নেন্সের ফলে স্বচ্ছতা এসেছে, জবাবদিহিতা এসেছে, দায়িত্বশীলতা এসেছে এবং
আইনের প্রতি শ্রদ্ধাশীল একটা সরকার ব্যবস্থা গড়ে উঠেছে, যাকে আমরা বলি গুড গভর্নেন্স। তো গুড গভর্নেন্সের ফলেই দেশ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। তো আজকের আলোচনা আমাদের এখানে শেষ করছি। খুদা হাফেজ, খুদা হাফেজ সবাইকে। ধন্যবাদ।